তো ভোটের আগে ঘুষ দিচ্ছে, অন্য তো কিছু না। বলবেই তো, তাদের মধ্যে যারা মানে সচেতন তারা তো এটা বলবেই। কারণ এই ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। এই যে ধরুন আজকে মিছিল দেখছেন না, যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে তৃণমূলের মিছিলে যদি না যাস, তোদের আগামী দিন থেকে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক যেটা করে মিউনিসিপালিটিতে, এই বহরমপুর মিউনিসিপালিটি একটা স্টাফের ক্ষমতা নেই কংগ্রেসের প্রোগ্রামে আসার, কারণ তারা জানে কংগ্রেসের সঙ্গে থাকা মানে তার মায়না বন্ধ হয়ে যাবে। ঠিক এই জিনিসই তৃণমূল সর্বত্র করবে। এই যে ভাতা দিচ্ছে, আমি মিলিয়ে নেবেন, তৃণমূলের দলে আজকে আশা কর্মী ছাড়া আর সেলফ হেল্প গ্রুপের লোক ছাড়া কিন্তু মমতা ব্যানার্জির সভাতে আর লোকজন হচ্ছে না। সেলফ হেল্প গ্রুপ কেন আসে? তাদের রুটি রুজির প্রশ্ন, যদি না আসে সব কেড়ে নেবে। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। আপনারা কংগ্রেসের, আপনারা তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই, এটা কিন্তু দিদি বলছে না। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল, অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের, কাদের কাদের আমি ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু করবে, এটা জেনে রাখবে, এটা কিন্তু করবে। বেকার যুবকরা যুব শ্রেণীর দিদির কাছ থেকে সরে যাচ্ছে এই টাকা দেওয়ার বিনিময়ে। একদিকে প্রলোভন, আরেকদিকে ভীতি প্রদর্শন চলবে। টাকা দিলাম, ভোট দাও, তৃণমূল কংগ্রেসের মিছিলে চলো, মিছিলে যদি না যাও ভোট কাটা যাবে, তোমার বেকার ভাতা কাটা যাবে। এটা কিন্তু আগামী দিনে হবে। তৃণমূলের মিছিলে দেখবেন লাইনটা বাড়বে। এবার ওরা এখনই বলছে তৃণমূল দলের বাইরে কোন লোককে ভাতা দেওয়া হবে না, এখনই বলছে। দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন, সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি হতো। বাংলার মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে, তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল হতো। পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে। এর আগে চণ্ডীপাঠ করেছে, কখনো হিজাব পড়েছে, তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তাটা একদমই কমিয়ে দিয়েছে। দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই। এত বড় বাজেট গেল, ইমাম ভাতা মজের ভাতার কোনো গল্প হলো না। এত বড় এত মন্দির তিনি করছেন, কোথাও তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য তাদের ঐতিহ্যের ঈদগাহ থেকে আরম্ভ করে তাদের যত সংস্থান আছে তার জন্য কোনো ব্যাখ্যা আপনার নাই। আপনার আমলে এই বাংলায় ওয়াকফ সম্পত্তি দেদারে লুট হচ্ছে, তা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনি এখন প্রমাণ করবেন, আরে বিজেপি কত হিন্দু আছে, বিজেপি আর কি হিন্দু তো জানে, আমি বিজেপির থেকে বড় হিন্দু। মোদি আর দিদির কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আগামী দিনে ভোটের আগে এই প্রতিযোগিতা বাড়বে। দিদির ভোটের আগে শিবের কথা, শিবের বাপের কথা সবই মনে পড়বে, কারণ এখন ভোট। তাই দিদির নির্বাচনে নেমে শিব পার্বতী সকলের নাম আউড়িয়ে তিনি কোন রকমের বৈতরণী পারতে চাইছেন। কিরিটেশ্বরী একটা আমাদের এখানটাতে হেরিটেজ। এই যে দিদি এত কথা বললো, এই মন্দির সেই মন্দির ওই মন্দির, কিরিটেশ্বরীর কথা তো বলেনি, কিরিটেশ্বরীর কথা বলেনি, না তো ঐতিহ্য এখানকার। এগুলো কিছু নেই, সব প্রতিদিন এই নাটক দেখবেন। এখন যত ভোট এগিয়ে যাবে তত নাটক দেখবেন, কোথাও ভ্যালেন্টাইন ডে করছে, কোথাও শিব পুজো করছে, কখনো পার্বতী সে নটরাজ সেজে যাবে, কখন কি করবে আমার জানা নাই, কখনো নিজে মহাকালী সেজে নেমে পড়বে রাস্তায়। তো ভোটের আগে ঘুষ দিচ্ছে, অন্য তো কিছু না। আর বেকার ভাতা যদি দিতেই হয়,
যেন এটা সরকারিভাবে ঘোষণা করা হয়, বাজেটে তার জন্য টাকা কোত্থেকে বরাদ্দ হবে তার জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয়। বেকার ভাতা কর্ণাটকে দেওয়া হয় কংগ্রেসের সরকারের আমলে, সেখানটায় বাজেটে বলে দেওয়া হয় যে কত তার জন্য বরাদ্দ কোথা থেকে পাওয়া যাবে, কি করে কি হবে। এটা ভোটের আগে ঘুষ দেওয়া, অন্য কিছু না। যেমন লক্ষ্মীর ভান্ডার, আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা ২৫০০ করা হোক, আশা কর্মীদের ১৫,০০০ টাকার দাবি মেনে নেওয়া। আমরা সিভিক পুলিশদের পার্মানেন্ট করার জন্য দাবি করেছি, কারণ পুলিশে লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, সেখানে স্থায়ী বন্দোবস্ত করা হোক। এই সরকার স্থায়ীতে বিশ্বাস করে না। ঠিক বেকারদেরকে আমরা দাবি করি চাকরি এবং কাজের ব্যবস্থা করা হোক, কমসে কম তাদেরকে ট্রেনিং দিয়ে স্কিল করা হোক। তাদেরকে যদি স্কিল্ড করা হয় ট্রেনিং দিয়ে, তাহলে কি তারা অনেক বেশি চাকরি পেতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা রোজগার করতে পারে। সেখানে কি হবে, ভোটের আগে তাদেরকে ভাতা দিয়ে খুশি করে দেওয়া হবে। এ ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা, আর তো কিছু না। এই হাতা দিয়ে ভোটের ভাতা ভোটে ম্যানেজ করা হবে, ঘুষ দেওয়া ছাড়া অন্য কিছু না। তাই বলে আমি এটা বলছি না যে বেকারদের ভাতা কি গ্রহণ করা উচিত না, তারা বেকার, তাদের যেটা পাবে সেটাই নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান তো কখনোই নয়। এবং লক্ষ্য করে দেখবেন ভোটের আগে কিন্তু যেন মনে হচ্ছে না ঘুষ দিচ্ছে। অর্থাৎ এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে সুযোগ নিচ্ছে, বেকারদের বেকারত্বকে পুঁজি করছে, অভাবী মানুষদের অভাবকে পুঁজি করছে। অর্থাৎ দারিদ্রতাকে পশ্চিমবঙ্গের তৃণমূল নির্বাচনের পুঁজি হিসাবে ব্যবহার করছে। দারিদ্রতা থাকলে মানুষের অভাব থাকবে, অভাব থাকলে কিছু পেতে চাইবে, আর কিছু পেতে যখন চাইবে তখন আমি দান করছি এই ভাবমূর্তি নিয়ে তিনি দাতা সেজে তাদেরকে বরাদ্দ করবেন। তারা গ্রহিতা, তাই গ্রহিতা যারা তাদের কোনো অপশন নাই, তাদের কোনো পছন্দ অপছন্দ নাই, যে দেয় তাকেই তারা দাতা বলে মনে করে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী দাতা, গরিব মানুষ গ্রহিতা, মুখ্যমন্ত্রী মালিক, গরিব মানুষ তার কাজের লোক। এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে। স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তারা যে মর্যাদা সম্পন্ন জীবন যাপন করবে সেই দিকে সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নাই। হ্যাঁ, এগুলো হতে পারে, ভাতা ভান্ডার হতে পারে, এগুলো আপনি কি স্থায়ী ব্যবস্থা করতে পারবেন তাদের? তার জন্য কোনো পরিকল্পনা নিতে হবে। আজকে খবরের কাগজে কি বেরিয়েছে জানেন? পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিদেশি পুঁজির বিনিয়োগে 12 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের রাজ্যে পুঁজির বিনিয়োগ হচ্ছে না। পুঁজি যদি বিনিয়োগ হতো তাহলে কি হতো, শিল্প হতো, কারখানা হতো, বাণিজ্য হতো। সেখানটাই আমাদের এই রাজ্যের ছেলেরা, তাদের যদি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি আমরা, স্কিল এডুকেশন যাই হোক, তাহলে তারা সেখানটায় কাজ করবে। আজকে আমাদের জেলার লোকদেরকে বাদ দিয়ে ভারতবর্ষে কোথাও, পশ্চিমবঙ্গের লেবারদের বাদ দিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বড় বড় পরিকল্পনা কিন্তু হচ্ছে না, কোনো প্রজেক্ট হচ্ছে না। ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো শহরে, মানে শহরে বলতে রাজধানীতে যত মাল্টি স্টোরেড বিল্ডিং হয়, বহুতল বাড়ি নির্মিত হয়, সব আমাদের এই রাজ্যের এই জেলার তারা মিস্ত্রি। অর্থাৎ তাদের নৈপুণ্যতা আছে, তাদের পুঁজি নাই, তাদের অভাব। সেই জায়গাটা আমি রেখে দিই সেখানটাই। বাংলায় সেটা আমি পূরণ করব না। আমার এখন ভোটের দরকার। মমতা ব্যানার্জি বিশ্বাস করে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে ঘুষ দিতে হয়, ঘুষ না দিয়ে ভোট হয় না। দিদি এটা বাংলায় চালু করে দিলেন এই সংস্কৃতিটা, বিনা ঘুষে ভোট হবে না, নো ব্রাইব নো ভোট। এই ঘুষটা কোথেকে দেওয়া হবে? সরকারি টাকা থেকে। সরকারি টাকা মানে কার টাকা? মানুষের টাকা। মানুষ মানে কারা? যাদেরকে টাকা দিয়েছে তাদেরই টাকা। কিভাবে টাকা আদায় করা হয়? ট্যাক্সের নামে, বিদ্যুতের বিলের নামে। সেখানে কিন্তু কমছে না কিছু। বিদ্যুতের বিল কমছে না, বাজারে জিনিসপত্রের দাম কমছে না, সারের দাম কমছে না, বীজের দাম কমছে না, গাড়ি ভাড়ার দাম কমছে না, পেট্রোলের দাম কমছে না, ডিজেলের দাম কমছে না,
জমি কেনা বেচার দাম কমছে না, সেই টাকা নিয়ে, অর্থাৎ মানুষের টাকা নিয়ে আমি ভোটারদেরকে দান করে তাদেরকে আমি বাধ্য করব, মানে প্রলোভিত করব, এবং বলে দেওয়া হবে দিদি থাকলে ভাতা চলবে, দিদি না থাকলে হাতা নিয়ে ঘুরতে হবে। কিন্তু ভারতবর্ষের সব রাজ্যে নানা রকমের মানুষকে জনকল্যাণমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। সবাইকে তো চাকরি দেওয়া যায় না, কিন্তু তার মধ্যে দিয়ে এই ভাতা দেওয়ার নামে এ বাংলায় যেটা হচ্ছে, মানুষের স্থায়ী রোজগারের প্রচেষ্টা না করে শুধুমাত্র ভোটের সময় ঘুষ দিয়ে ভোট আদায় করে নাও, এই খেলা চলছে। তা তো পড়বেই। এতে বোঝা যায় আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা। সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা, কত অভাবের মধ্যে আছে তারা। আমি তাদের ভাতা নেওয়ার কোনো বিরোধিতা করছি না, বোঝার চেষ্টা করবেন। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা কি? 7,75,000 কোটি টাকা আজকে সরকারের, এই সরকারের আমলে মানুষের মাথার উপরে ঋণের বোঝা চেপেছে 7,75,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, কালকে যদি আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে তৃণমূল সরকারের সৌজন্যে ধারের বোঝার পরিমাণ 73 থেকে 74,000 টাকা। বুঝুন এবার, অর্থাৎ আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ যেটা চাপিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের ঘাড় তাতে ভেঙে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। তারপরে তো আমার আর খোকাবাবুর সাম্রাজ্য চলতেই থাকবে, আমি সাম্রাজ্ঞী থাকবো, খোকাবাবুকে নবাব বানাবো, চলতে থাকবে আমাদের। কিচ্ছু না, কে সরাচ্ছে এগুলো? জানে সরিয়ে দেবে নির্বাচন কমিশন, তাই সরানো হচ্ছে। একে না সরালেও নির্বাচন কমিশন দুদিন পর সরাবে। তাই আগে থেকে মানে জাত বাঁচাতে, মান বাঁচাতে সরিয়ে দিল। এইসব অপদার্থদের নিয়েই তো চলছে না পশ্চিমবঙ্গের তৃণমূল। শুধু অপদার্থ না, তারা তৃণমূল পার্টিটা করে দেয়। সুপাররা বেশিরভাগ জেলায় যে পুলিশ সুপার, ডিরেক্ট তৃণমূল পার্টি করে, তারা অন্য কিছু করে না, ডিরেক্ট তৃণমূল পার্টি করে, খালি নামটা লেখায় না যে আমরা তৃণমূল। মানে পুলিশের ড্রেস, পার্টি তৃণমূল। তাই তামান্না ঘটে, তাই চক্ষুদানের জন্য জেল খাটে। সেই সব সুপারদের সরিয়ে তো লাভ নাই, ভোট শেষ হবে আবার নিয়ে আসবে। যদি খোকাবাবুর ক্যামাক সিটে ঠিক মতন মালকড়ি দেওয়া যায়, সেখানে রেট আছে তো, কোন জেলার সুপারের পজিশন হবে, পোস্টিং পাবে, রেট আছে। সেই রেট যদি দিতে পারে খোকাবাবুর ক্যামাক সিটে, তাহলে আবার সে ঘুরে আসবে। সারা বাংলা এইভাবেই চলছে। রেট আছে, সুপারের রেট আছে, আইসি রেট আছে, সব রেট আছে বাংলায়।